নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। ধর্মনগর থেকে কৈলাসহরে যাত্রী রেল পৌঁছবে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া কমলপুর থেকে শান্তির বাজার পর্যন্ত মহাসড়ক নির্মাণের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার 59টি জেলায় মোট 36টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কৈলাসহরের চণ্ডীপুরে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মনগর থেকে কৈলাসহরে রেল পৌঁছবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে দ্বিতীয়বার বিজেপি নেতৃত্বাধীন সরকারের বর্ষপূর্তি হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি মাননীয় রেলওয়ে মিনিস্টারের সাথে আমি কথা বলেছি যে আপনাদের এখানে কৈলাসহরে যে একটা আমরা ট্রেন বলছিলাম ধর্মনগর থেকে এদিক দিয়ে যাবে, তো উনি শেষ পর্যন্ত বললেন যে আমি আস্তে আস্তে করব, কিন্তু আমরা প্রথমে যেটা করব সেটা ধর্মনগর থেকে কৈলাসহরের রেল লাইন আমি করে দেবো, সেই কথাটা উনি আশ্বাস করেছেন। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের অনেক সুবিধে আগে আমরা দেখতাম সমস্ত জায়গার মধ্যে একটা খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই যে আজকে আমি বললাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো হয়েছে একমাত্র আমাদের স্বচ্ছ নীতি এবং আমরা যে চিন্তা ভাবনায় আমরা চলাফেরা করি, চিন্তা ভাবনায় আমরা চলি, সাধারণ মানুষের যে সুরক্ষার প্রশ্নে আমরা যেভাবে চলাফেরা করি, সেই কারণে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ভালো হয়েছে। আগে কলেজে যাওয়া, স্কুলে যাওয়া একটা অশান্তির বাতাবরণ আমরা দেখতাম, এখন সেই রাজনীতি আর এখন নেই। মানুষ আমাদের উপর বিশ্বাস করছে। দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারকে আবার নিয়ে এসছে 2023-এ। আগামী 8 মার্চ আমরা সেটা পালন করতে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষের দ্বিতীয়বারের আমরা পালন করতে যাচ্ছি। তো সব দিকে মিলিয়ে আজকে এমন এক ত্রিপুরাতে এমন এক অবস্থায় এসে মানুষ আমাদের উপর বিশ্বাস এসছে। কমলপুর থেকে ভায়া আমবাসা, গন্ডাছড়া ও শান্তির বাজার মহাসড়কের নির্মাণ কাজ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যখন গডকারিজি আমাদের ইউনিয়ন এমআরটিএইচ ওনার সাথে আমি যখন কথা বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারেন হয়তো সেটা স্যাংশন হবে। তা আমি এবার যখন গেলাম ওনাকে বললাম যে গডকারিজি বলেছেন যদি আপনার সাথে এই কথা বলি তাহলে এই রাস্তাটা হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে কমলপুর থেকে আমবাসা হয়ে এবং গন্ডাছড়া হয়ে সেটা শান্তির বাজার যাবে। তো আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি এবং বলার পর দেখা যায় এই কাজটা হচ্ছে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আজকে যেটা ডোমভর যেতে আমাদের প্রায় 3 ঘন্টা লাগে আগরতলা হাত দিয়ে, সেখানে 1 ঘন্টার মধ্যে আমরা আমবাসা থেকে চলে যেতে পারি। তো উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এতদিন বাদে প্রকৃত অর্থে উন্নয়ন কাকে বলে সেই কাজটা আমরা এখন করতে পারছি। 59 জেলায় মোট 36টি প্রজেক্টের উদ্বোধন এবং ভিত্তি স্থাপনে ব্যয় ধার্য করা হয়েছে মোট 600 কোটি টাকা। এ সকল উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে অন্যতম রয়েছে 59 জেলা শাসক অফিসের নতুন ভবন, কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়, জেলা পরিবহন অফিস, ভেটেরিনারি জেলা হাসপাতাল, একটি নতুন ডি এডিকশন জেলা হাসপাতাল, সমাজ কল্যাণ দপ্তরের ডায়েস কার্যালয়, সিডিপিও অফিস, একটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, 3টি তহসিল ভবন, একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র, 3টি স্কুল ভবন এবং প্রত্যন্ত এলাকায় সরবরাহের জন্য 2টি পানীয় জল প্রকল্প। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে একটি বাজার শেডের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি প্রশাসনের উপযুক্ত দেখভালের অভাবে পাহাড়ে শিক্ষা ব্যবস্থা এক প্রকার লাটে উঠতে শুরু করেছে। মুঙ্গিয়াকামী 36 মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ে আসার ক্ষেত্রে নেই কোনো সময়ের বেলায় শিক্ষকরা নিজেদের মর্জি মাফিক বিদ্যালয়ের তালা খুলছেন। মুঙ্গিয়াকামী ব্লকের আছিরোমোড়া পাহাড়ের এডিসি প্রশাসনের অধীন 36 মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা 48 আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন 5 জন। তাদের মধ্যে আবার 2 জন শিক্ষক ডেপুটেশনে এবং অন্য একজন সিএল নিয়ে ছুটি কাটাচ্ছেন। বর্তমানে স্কুলটি চালাচ্ছেন শিক্ষিকা ছিনু পাল ও শিক্ষক পরিমল দেবনাথ। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের প্রাইমারি সেকশনে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিদ্যালয় খোলার সময় সকাল 7টা এবং মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বিদ্যালয়ের খোলার সময় সকাল 6:30টা।
কিন্তু ৩৬ মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে তালা খোলেন সকাল ৯টার সময়। ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শনে গেলে ঘড়ির কাঁটায় সকাল ৯টা ১০ বাজলে শিক্ষক পরিমল দেবনাথকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। তবে শিক্ষিকা চিনুপাল তখনও বিদ্যালয়ে আসেননি। শিক্ষক পরিমল দেবনাথকে বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করলে তাঁর ঘড়িতে তখনও সকাল ৮টা ৪০ বাজে বলে জানান। করি না প্রায় সময়, আপনারা বলতল স্বীকার করলে আমি মাপটাপ করে দেই। কয়টা বাজে দেখেন তো, মোবাইলটা খুলেন আপনি, শুধু টাইম 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 কোন আমার টাইম তো না, এখানে পাড়ার লোক ফোন করছে দেখি আমি আইসি, আইলাম নাইলে টাইম দেখেন 8:40। 8টা 40। কয়টায় আসতে হয়? 8টা। তাই 40 মিনিট কেন লেট? রাস্তা খারাপ নেই এটা? না, রাস্তা আমার একটু দেরি হয়েছে আর কি। ঠিক আছে, দেরি হয়েছে না, এইটা করলে ভালো। আর বাকিরা দেরি হয়েছে তো কোন লাগবে? বাকিরা তো বাকি কে কে নাই এখন প্রস্তাব? বাকি দুজন ঠিক আছে, আমি মানলাম ট্রেনিং। আর একজন সিএল আছে, একজন আইতেছে না, দেরি হয়েছে। আইতাছে না কে? এটা আইতাছে না কে? কি নাম? ম্যাডাম আছে একজন। আরে ম্যাডাম না, নাম কোন? সিএল সিনুপাল। এডিসি এলাকার স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের আসা যাওয়ার ক্ষেত্রে সময়ানুবর্তিতার খেয়াল যদি না থাকে তাহলে তারা বিদ্যালয়ের সঠিক পঠন পাঠনের বিষয়ে কি ভূমিকা পালন করবেন তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় নিরপেক্ষ সংস্থার মাধ্যমে সঠিক তদন্ত দাবি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে গত অর্থ বছরে বরাদ্দকৃত অর্থ থেকে 450 কোটি টাকার হদিশ পাওয়া যাচ্ছে না বলে সাংবাদিক সম্মেলনে তথ্য দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোজনা, এমনকি শিক্ষাক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাকার বিনিময়ে চাকরি দেওয়া এবং বিদ্যালয়ে তালা দেওয়ার অভিযোগ বারবার সংবাদ মাধ্যমে উঠে আসছে বলেও কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। ত্রিপুরা মেডিকেল কলেজে ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে রাজ্য মেডিকেল কলেজে টাকার বিনিময়ে বিশেষ পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। যে অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে তাকে গ্রেপ্তার করা সহ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে দোষীদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষ সংস্থার মাধ্যমে সঠিক তদন্ত করতে হবে বলে সাংবাদিক সম্মেলনে দাবি জানানো হয়েছে কংগ্রেসের। হয়েছে তাকে তো আগে পুলিশের পদতে নিয়ে তদন্ত করা উচিত। সাথে সাথে এই তদন্ত এখানেই শেষ করলে চলবে না, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ এর সাথে জড়িত তাদেরকেও তদন্তের আওতায় এনে তদন্ত করতে হবে। এবং আমাদের সন্দেহ 21 দফা দাবি আদায়ের লক্ষ্যে গত 25 ফেব্রুয়ারি বড়মুড়া পাহাড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপলস কাউন্সিল। পরবর্তী সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আলোচনার প্রতিশ্রুতিতে প্রত্যাহার করা হয়েছিল অবরোধ। মঙ্গলবার প্রত্যাবর্তনকারী চরমপন্থীদের সাথে তাদের সম্পর্কিত সমস্যাগুলোর বিষয়ে বৈঠক করল উপজাতি কল্যাণ দপ্তর। প্রত্যাবর্তনকারীদের সঙ্গে চুক্তি অনুযায়ী যে সকল বিষয়ে অর্থ বরাদ্দ বকেয়া রয়ে গেছে সেগুলো রিলিজ করা হবে বলে এদিন জানিয়েছেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। নমস্কার সব সাংবাদিক বন্ধুদেরকে। আজকে মূল কারণ হলো যারা রিটার্নিস গ্রুপ আছে, যারা স্বাভাবিক জীবনে এসেছে, তাদের যে প্যাকেজগুলি, অনেক প্যাকেজগুলো তাদের সব এখনো কিছু বাকি রয়ে গেছে। তার জন্য ওদের প্যাকেজকে তাড়াতাড়ি করে রিলিজ করা। নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কার্যালয় ও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে মঙ্গলবার রাজ্য সমবায় ইউনিয়নের এডিনগর অফিসে এক কর্মশালার আয়োজন করা হয়। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ও নাবার্ড ত্রিপুরা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে প্রাইমারি এগ্রিকালচারাল অ্যান্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টিপারপাস সোসাইটির সর্বাঙ্গী উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আর্থিক সহায়তায় প্যাক্স ও ল্যাম্পসের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন সহযোগিতা ও ট্রেনিং প্রদান করা হয়।
কর্মশালায় 24টি প্রাইমারি এগ্রিকালচারাল অ্যান্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টিপ্রোপোজ সোসাইটিকে পরিকাঠামোগত সহায়তা প্রদানের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিল থেকে 1 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ও নাবার্ডের সহায়তায় প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তার লক্ষ্য হল কৃষক এবং গ্রামীণ সম্প্রদায়কে আরও ভালোভাবে কাজ করার সুযোগ প্রদান করা এবং বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী স্থিতিস্থাপক এবং স্বনির্ভর করে গড়ে তোলা বলে জানিয়েছেন কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা। नाबार्ड त्रिपुरा के कोऑपरेटिव्स के लिए बहुत सारे उपक्रम कर रहे हैं। उसमें सबसे पहले तो हम सभी पैक्स और लैब्स है उसका डिजिटाइजेशन कर रहे हैं। इसका मतलब तो कंप्यूटराइजेशन है। जो भी एक्टिविटी ग्राउंड लेवल पे होगी वो पूरा कंप्यूटर के माध्यम से होगी। उसके अंदर हमने त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक को 250 माइक्रो ATMs दिए हैं। तो कोई भी किसी भी जगह जाके हमारे जो भी ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে বড়সড় জাল বিছিয়েছে একটি চক্র। তারা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্ক হাতিয়ে নিচ্ছে। লাগাতার আমতলী থানায় অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তক্রমে সুকান্ত চৌধুরী নামে ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করার সুনির্দিষ্ট মামলায় অভিযুক্তকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। সড়ক দুর্ঘটনাগ্রস্ত 1.5 লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে। বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক হবে নিয়ম। চলতি মার্চ মাস থেকেই এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সড়ক দুর্ঘটনার আহতরা 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন বিনামূল্যে। এই নিয়ম বেসরকারি হাসপাতালের জন্য বাধ্যতামূলক হবে। এই ব্যবস্থা সারা দেশে বাস্তবায়িত হবে এই মার্চ মাস থেকেই। এর জন্য নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা NHA। এই প্রকল্পের জন্য মোটরযান আইন 1988 এই ধারা 162 সংশোধন করা হয়েছে ইতিমধ্যে। এই প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের আগে গত 5 মাসে একটি পাইলট প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছিল পুদুচেরি, আসাম, হরিয়ানা এবং পাঞ্জাব সহ 6টি রাজ্যে। পুলিশ বা যে কোনো সাধারণ নাগরিক বা সংস্থা হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসা শুরু হবে আহতদের। এর জন্য জমা দিতে হবে না কোনো ফি। আহতদের পরিবারের কোনো সদস্য থাকুক বা না থাকুক তাদের দেখাশোনা করবে হাসপাতাল। বেসরকারি ও সরকারি উভয় হাসপাতালকে প্রদান করতে হবে নগদবিহীন চিকিৎসা। 7 জানুয়ারি 2025 তারিখে দেশজুড়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এই প্রকল্পের অধীনে দেশের যে কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা সহায়তা প্রদান করবে ভারত সরকার, যার কারণে 7 দিন হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন আহত ব্যক্তি। যদি খরচ 1.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে বাকি অর্থ দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। প্রাথমিক চিকিৎসার পর যদি রোগীকে বড় হাসপাতালে রেফার করতে হয় তাহলে সেই হাসপাতালকে নিশ্চিত করতে হবে যে যেখানে রেফার করা হচ্ছে সেখানে ভর্তি করা হবে সংশ্লিষ্ট আহত ব্যক্তিকে। যদি চিকিৎসার খরচ 1.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে বর্ধিত বিল রোগী বা তার পরিবারের সদস্যদের দিতে হবে। এদিকে এই সুবিধা 1.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আসলে দুর্ঘটনার পর প্রথম ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার হিসেবে। এই সময়ে চিকিৎসার অভাবে মৃত্যু ঘটে অনেকের, তা হ্রাস করতে শুরু করা হচ্ছে এই প্রকল্পটি। সময় মতো চিকিৎসার অভাবে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হয় ভারতে। 2023 সালে সড়ক দুর্ঘটনায় গোটা দেশে মৃত্যু হয়েছিল প্রায় 1.5 লক্ষ মানুষের। 2024 সালে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রাণহানির সংখ্যা 1.2 লক্ষ। এই ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যু হয় 40% আহত ব্যক্তির। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার গড় খরচ 50,000 থেকে 2 লক্ষ টাকা। গুরুতর ক্ষেত্রে খরচ হয় 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার এই প্রকল্পের ফলে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 21 মার্চ থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। এবারের অধিবেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও কি বাড়বে বেতন ভাতা, তা নিয়ে চলছে জোর জল্পনা।
আগামী 21শে মার্চ থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 7ম অধিবেশন। ভারতীয় সংবিধানের 174 অনুচ্ছেদের 1 নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আগামী 21শে মার্চ 2025 সকাল 11টায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের বিধানসভা ভবনে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় 7ম অধিবেশন আহ্বান করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এবারের অধিবেশনে 2025-26 অর্থ বছরে বাজেট পেশ করবে রাজ্য সরকার। একই সাথে শিক্ষক কর্মচারী, অনিয়মিত কর্মচারী, এসএসএ সহ আরো অনেক বিষয় উঠে আসবে এবারের অধিবেশনে। এদিকে মন্ত্রী বিধায়কদের পর অন্যান্য স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে একটি বিল আনতে পারে সরকার। শুধু তাই নয়, ভাতার আওতায় আসতে পারেন পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য সহ কর্পোরেটর কাউন্সিলরদেরও। নিউজ নাওয়ের কাছে আসা তথ্য অনুসারে এই সংক্রান্ত বিল আনার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চলছে চর্চা। কারণ তৃণমূল স্তরে নির্বাচিত প্রধানদের বেতন ভাতায় শিলমোহর পড়েছিল বিজেপি সরকারের আমলেই। এই সকল জনপ্রতিনিধিদের অ্যালাউন্স হিসাবে যা দেওয়া হয় তা আজকের দিনে বেমানান বলে দাবি বিভিন্ন মহলের। তাছাড়া পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি সদস্য, জেলা পরিষদের সদস্য, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পৌর নিগমের কর্পোরেটরদেরও বেতন ভাতা মিলবে যদি এবারের বিধানসভার বাজেট অধিবেশনে এই সংক্রান্ত বিল আসে এবং তাতে শিলমোহর পড়ে। অর্থাৎ তৃণমূল স্তরের জনপ্রতিনিধিদের সবার জন্য বেতন ভাতার ব্যাপারটি উঠে এসেছে আলোচনায়। বিজেপির আমলে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বেড়েছে একাধিকবার। জেলা সভাধিপতি, সহকারী সভাধিপতি, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, প্রধান, উপপ্রধান, পুরপিতা, পুরমাতা সহ পদাধিকারীদের সম্মানজনক বেতন ভাতা হয়েছে। এবার সব নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্যই বেতন ভাতার সুযোগ আসতে পারে বলে জানতে পেরেছে নিউজ নাও। তাছাড়া শিক্ষক কর্মচারীদের পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত, এসএস এর নিয়মিতকরণের সুযোগ, 8ম বেতন কমিশন গঠন সহ আরো অনেক বিষয় ট্রেজারি বেঞ্চের দিকে প্রশ্ন ছুড়বে বিরোধী বেঞ্চ। এদিকে এবারের বাজেট অধিবেশন অন্তত 5 দিন করার বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা। মন্ত্রী বিধায়কদের সবাই যেন আলোচনার সুযোগ পায় সেটাকে মাথায় রেখে অন্তত 5 দিনের অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া প্রায় নিশ্চিত বলে জানতে পেরেছে নিউজ নাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইপিএফটি দলের 16তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা সুপারিবাগানস্থিত দশরথী স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী তথা আইপিএফটি দলের সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া। 2009 সাল থেকে স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে ভারতের সংবিধানের আর্টিকেল 2 ও 3 অনুযায়ী স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠন করার দাবি নিয়ে আইপিএফটি দলের প্রতিষ্ঠা হয়েছিল এবং এই দাবিকে কেন্দ্র করে প্রায় 16 বছর যাবৎ গণতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দলের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আগামী দিনে সংবিধান অনুযায়ী জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠন করার দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন জারি থাকবে এবং ত্রিপুরার জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ভারত সরকার এই দাবি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ করবেন বলে এদিনের অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন রাজ্য সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সংবিধান মোতাবেক আমাদের আগামী দিনে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তার জন্য আমরা সংবিধানকে বেস করে, পবিত্র সংবিধানকে সামনে রেখে এবং পবিত্র সংবিধানের মোতাবেক আর্টিকেল 2 and 3 দ্বারাই আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং ভারত সরকারের কাছে, ভারত সরকারের নিকট বারংবার আমাদের এই দাবিগুলি আমরা জানিয়ে এসেছি এবং আগামী দিনেও অর্ধ সমাপ্ত অক্সিজেনের সিলিন্ডার দিয়ে শ্বাসকষ্টের রোগীকে করা হলো রেফার। এরকম অভিযোগে উঠল মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে। বৈরাগী বাজার আসা মাত্রই শেষ হয়ে যায় অক্সিজেন, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় রোগীর। দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে যাওয়ার পর কোনো রকম ভাবে মেলাঘর রাজঘাট এলাকার শ্বাসকষ্টের রোগী সুলেখা সরকারকে পাঠিয়ে দেওয়া হয় বিশালগড় হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে আসা মাত্র শুরু হয় রোগীর পরিবারের লোকদের চিৎকার চেঁচামেচি। দ্রুত রোগীকে অক্সিজেন দিয়ে শেষ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয় জিবিতে। মেলাঘর হাসপাতালে চিকিৎসকদের এই ধরনের কর্তব্যের গাফিলতিতে মৃত্যুর মুখ থেকে কোনো ক্রমে ফিরে এসেছেন রোগী বলে জানিয়েছেন তার পরিবার। মেলাঘর হাসপাতাল থেকে আনতে আনতে অক্সিজেনটা শেষ হয়ে গেছে রাস্তার মধ্যে। আমরা তো শেষ বুঝছি না, আমরা ভাবছি বন্ধ হয়ে গেছে। তারপর আমরা বিশ্রামঞ্জ হাসপাতালে একবার ঢুকাইলাম, তারা আবার চালু করে দিছে। বিশ্রামঞ্জ থেকে বিশালগড় আইতে আইতে আবার সেই অবস্থা, এখন আয়া দেখি অক্সিজেন নাই। নতুন সিলিন্ডার লাগানো
নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। বেশ কিছুদিন যাবৎ উত্তর জেলার ধর্মনগরে ঘটে যাওয়া সিরিয়াস চোরের ঘটনায় আসামের 2 চোরকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ঘটনার সঙ্গে জড়িত ধৃতদের একাধিক গ্যাং রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রায় প্রতিদিন দিন ও রাতে ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত করে আসছিল চোরের দল। বেশ কয়েকটি চুরির অভিযোগও দায়ের করা হয়েছিল ধর্মনগর থানায়। সেই মোতাবেক চুরির ঘটনার কিনারা করতে অভিযান চালিয়ে ধর্মনগর রেল স্টেশন থেকে আসামের সন্দেহভাজন 2 যুবককে আটক করে ধর্মনগর থানার পুলিশ। ধৃত যুবকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ সহ স্বর্ণ ও রূপার অলংকার এবং মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধর্মনগরে সিরিজ অফ চুরি হয়েছে কয়েকদিন ধরে। এখন এটা তদন্ত করলে অ্যাকচুয়ালটা পাওয়া যাবে, কেননা ওদের সাথে আরো টিম আছে। ওরা কি করে 2টা বা 3টা গ্রুপে স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে কয়েকটা জায়গার টার্গেটের জায়গাতে চুরি করছে, চুরি হয়ে ওখান থেকে দ্রুতগতি সরে যাচ্ছে। আর যেটা চুরির জিনিসগুলো ওরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির সর্বশেষ সংযোজন হল সহকারী অধ্যাপক নিয়োগ। গুরুত্বপূর্ণ এই পদে মাত্র 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ইন্টারভিউ প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন চাকুরি প্রত্যাশীরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রন্ধে রন্ধে পৌঁছে গেছে দুর্নীতি। এক কথায় বলতে গেলে কার্যত দুর্নীতির আঁতরঘরে পরিণত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অভিযোগ কিন্তু এরকমটাই। বিভিন্ন কেনাকাটা থেকে শুরু করে সর্বত্র স্বজন পোষণ ও দুর্নীতি জাঁকিয়ে বসেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। আর তাতে ভূলুণ্ঠিত হচ্ছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গরিমা। এবার দুর্নীতি সর্বশেষ সংযোজন সহকারী অধ্যাপক নিয়োগ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগ নিয়েও উঠল দুর্নীতির অভিযোগ। গত 26শে ফেব্রুয়ারি সহকারী অধ্যাপক পদের ইন্টারভিউ নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে নামমাত্র কিছু জিজ্ঞেস করে ইন্টারভিউ শেষ করে দেন কর্তৃপক্ষ। মাত্র 2 মিনিট করে চাকুরি প্রত্যাশীদের সাক্ষাৎকারে সময় দেওয়া হয়েছে। এই সময়ে তাদের রিসার্চ পেপার, প্যাটেন্ট বুক পাবলিকেশন, প্রজেক্ট ওয়ার্ক কিছুই দেখানোর সময় পাননি চাকুরি প্রত্যাশীরা বলে জানিয়েছেন ওই দিন ইন্টারভিউতে অংশ নেওয়া চাকুরি প্রত্যাশীরা। প্রশ্ন উঠেছে, মাত্র 2 মিনিটের ইন্টারভিউতে কিভাবে বিচার করা যাবে যোগ্যতা? সহকারী অধ্যাপকের মতো একটি গুরুত্বপূর্ণ পদের চাকুরি প্রার্থী যাদের রিসার্চ পেপার রয়েছে, তারা এই সময়ের মধ্যে পেলেন না তাদের কাজ নিয়ে কথা বলার সুযোগ। পরোক্ষে বলতে গেলে ইন্টারভিউতে যোগ্যতা প্রমাণ করার সুযোগই দেওয়া হয়নি তাদের। এইভাবে সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজন পোষণের আশঙ্কা করছেন চাকুরি প্রত্যাশীরা। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের হস্তক্ষেপও চাইছেন চাকুরি প্রত্যাশীরা। শুধু সহকারী অধ্যাপক নিয়োগে নয়, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হতে গেলেও অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ করতে হয় আগে ভাগে। সঙ্গীত বিভাগে পিএইচডিতে ভর্তির পরীক্ষায় 88 নম্বর পেয়েও ভর্তির সুযোগ পায়নি এক পরীক্ষার্থী। তার বদলে ভর্তির সুযোগ পেয়েছেন কম নম্বর পাওয়া ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী। এমনিতে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিজের ছেলেকে বেআইনিভাবে নিয়োগ করেছেন বিশ্ববিদ্যালয়ে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই একাংশ আধিকারিকদের। এই পরিস্থিতিতে এবার সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আশঙ্কায় তীব্র ক্ষোভ চাকুরি প্রত্যাশীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
4 মাস ধরে বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ। স্বাভাবিক কারণে বরাদ্দের অভাবে ব্যাহত হচ্ছে এই প্রকল্পের সার্থক বাস্তবায়ন। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন অভিভাবকরা। রাজ্যের সরকারি স্কুলগুলিতে গত 4 মাস ধরে মিড ডে মিলে নেই কোনো বরাদ্দ। অনেকটা ধার দেনা করে মিড ডে মিল চালাতে হচ্ছে স্কুলগুলিকে। শুধু তাই নয়, এই মিড ডে মিল প্রকল্পে যারা পাচক তারাও মাসের বেতন পান না। মাসে 3-4 মাস পর পর হয় তাদের বেতন, অথচ তারা পান মাসে মাত্র 2500 টাকা করে। এদিকে 4 মাস ধরে যে মিড ডে মিলে কোনো বরাদ্দ নেই, সেই দিকে কোনো হুঁশ নেই শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের। অক্টোবর মাসে শেষবারের মতো স্কুল কর্তৃপক্ষগুলিকে মিড ডে মিলের বরাদ্দ ধরিয়ে শীত ঘুমে চলে যায় শিক্ষা দপ্তর। এরপরে চলে গেছে 4 মাস, চলছে 5ম মাস। চলতি মাসে শেষ হচ্ছে আর্থিক বছর, অথচ মিড ডে মিলে নেই বরাদ্দ। স্কুল কর্তৃপক্ষ বাকিতে চালাচ্ছেন এই প্রকল্প। যে স্কুলে ছাত্র সংখ্যা বেশি সেখানে বিল হয়ে গেছে কয়েক লক্ষ টাকা। এই অবস্থায় রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল কি অবস্থায় চলছে তা সহজেও অনুমেয়। বর্তমানে মিড ডে মিলের নাম পাল্টে হয়েছে প্রধানমন্ত্রী পোষণ যোজনা। নিত্যদিনই এক এক গাইডলাইন জারি হচ্ছে এক্ষেত্রে। সার্বিক পরিস্থিতিতে মিড ডে মিল এখন আদতে আতঙ্কের নাম স্কুল কর্তৃপক্ষের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেটি বাঁচাও বেটি পড়াও কেন্দ্রীয় প্রকল্পের 10ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের বার্তা ও কেন্দ্রীয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের 10ম বর্ষপূর্তি উপলক্ষে এই দিনের এই মহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল। সমাজের নারীরা কোনো কিছুতে পিছিয়ে নেই, সব ক্ষেত্রে তাদের সমান অধিকার রয়েছে এবং সেক্ষেত্রে মহিলাদের উদ্যম, প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন বলে মন্তব্য করেন জেলা শাসক স্মিতা মল। সরকারি প্রকল্পের খোঁজ নিতে আসা এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার জন্য যেসব মহিলারা দপ্তরে আসেন তাদের কিভাবে অতিরিক্ত সহায়তা প্রদান করা যায় সেই বিষয়টি মনে রাখতে হবে বলে দপ্তরের অন্যান্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা শাসক। একজন নারী হয়ে অন্য নারীর প্রতি সম্মান প্রদর্শন করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে সব মহিলাদের স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন দক্ষিণ জেলার জেলা শাসক। সাপোর্টের জন্য ওই সময়েও আমরা একজন মহিলা হিসাবে আমরা কিভাবে এক্সট্রা সাপোর্ট তাদেরকে দিতে পারবো, এই একটা জিনিসও আমরা মনে রাখতে হবে। এক একজন নারী যদি অন্য আরেকজন। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।